নমস্কার, দেখছেন গ্রে জোন। মিকা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আশপাশটা দেখে চিনতেই পারছেন, আমরা রয়েছি একাডেমি চত্বরে, একাডেমি অফ ফাইন আর্টসের একদম ঠিক ঢুকেই সামনেটা বসে রয়েছি। আর আমাদের সঙ্গে একজন রয়েছেন এমন ব্যক্তি, মানে যারাই একাডেমি চত্বরের প্রাণ, সেই শিল্পীরা, তাদের মধ্যে একজন বেশ প্রবীণ শিল্পীকে আজকে আমরা পেয়েছি, যিনি কিন্তু শিল্পী হওয়ার পাশাপাশি বেশ সমাজ সচেতন একজন মানুষও বটে। অ্যাক্টিভ সমাজকর্মী শিল্পীরা এমনি হন সাধারণত, তবে তিনি বেশ ভালো মতো অ্যাক্টিভ। তার সঙ্গে কিন্তু তার জ্ঞানের ভাণ্ডারটাও বেশ ভারী। দাদাগিরিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং বুঝতেই পারছেন কতখানি চর্চায় থাকেন, কতখানি বাস্তবতায় বাঁচেন এবং কতখানি মানুষকে নিয়ে থাকেন। আমি আমাদের আজকের বিশেষ অতিথি প্রবাল চন্দ্র বড়ালকে গ্রে জোনের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার প্রবালদা। প্রথমেই যে প্রশ্ন করব, শিল্পী, সমাজ আর রাজনীতি তিনটিকে লিঙ্ক করেন কিভাবে? লিঙ্কটা হচ্ছে মানুষ। এই তিনটিরই আমি কার জন্য করি? মানুষের জন্য করি। মানুষ সমাজের, সমাজ পলিটিক্স হয়ে গেল, লিঙ্ক আমার ইকুয়েশন হয়ে গেছে। এরপরে হচ্ছে যে দেখো, শিল্পী কেন ছবি আঁকে? তার নিজের ভালো লাগার জন্য বটেই, কিন্তু তার সঙ্গে আর একটা হচ্ছে যে শিল্প, যে কোনো শিল্পই মানুষকে না একটা উত্তরণ দেয়, এনলাইটমেন্ট। সেটা নানাভাবে আসতে পারে। সেটা তার সোশ্যাল অ্যাসপেক্ট থেকে হতে পারে, পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে হতে পারে, এস্থেটিক্যালি তার অ্যাসপেক্ট থেকে হতে পারে, নানাভাবে আসতে পারে। কিন্তু মানুষ কিন্তু নানাভাবেই কিন্তু তার ভিতরে একটা একটা তৈরি হয় যে ইয়েস, এটা আমার জন্য হচ্ছে, যে আমার জন্য হচ্ছে। শিল্পীর জন্য তো বটেই, শিল্পী কিন্তু আমার জন্য করছে। এখানে আমিও কিন্তু আছি, ইয়েস আই এম হিয়ার। এইটা মানুষের মধ্যে, এই বোধটা মানুষের মধ্যে তৈরি করে দেবো। আমি যদি একটা ফুলদানিও আঁকি, সেই ফুলদানিটা এমন হবে যে মানুষকে উজ্জীবিত করবে, উজ্জীবিত করবে। তো মানুষকে একটা উদ্দীপনা দেওয়া, উজ্জীবিত করা, এবং মানুষ উজ্জীবিত হলেও কিন্তু সোসাইটি উজ্জীবিত হবে। সোসাইটি যদি উজ্জীবিত হয়, মানে আমি খুব অন্যভাবে বলছি, রাজনীতি যারা করে তারা সচেতন হবে, মানুষ সচেতন হবে। মানুষ যেমন শিল্প সচেতন হচ্ছে, উল্টো দিক থেকে রাজনীতি ব্যক্তিরা বা রাজনীতি মানুষ সচেতন হচ্ছে। কারণ মানুষ কিন্তু সচেতন হয়ে গিয়েছে একদম। সে কিন্তু সুভাষ মুখার্জির কবিতা পড়ছে, ঋত্বিক ঘটকের সিনেমা দেখছে, বুঝতে পারছিস? তো এইভাবে মানুষকে যদি সচেতন করো, এই অন্যদিক থেকে ঠিক রেসিপ্রোকালি রাজনীতিও মানুষ সচেতন হবেই। যদি না হয় আমাদের করতে হবে। আচ্ছা, এই যে রাজনীতি নিয়ে সচেতনতার কথাটা যখন উঠলো, মানে কোথাও গিয়ে আমরা সবাই তো অ্যাক্টিভ পলিটিক্সের পার্ট। রাজনীতিতে আমরা সবাই অ্যাকচুয়ালি সক্রিয় অংশগ্রহণ করি। এই যে রিসেন্টলি যা হলো, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট, যতজন পার্টিসিপেট করেছি সবাই কিন্তু রাজনীতিতে পার্টিসিপেট করেছি। এই জায়গা থেকে আপনাকে পার্টিকুলার একটা প্রশ্ন করতে চাই। আপনি তো আপনার কাজের দিক দিয়ে এবং কথার দিক দিয়ে সব দিক থেকে বেশ ভোকাল, সোশ্যাল ইস্যু নিয়ে, পলিটিক্যাল ইস্যু নিয়ে বেশ ভোকাল। এরকম হওয়ার জন্য আপনাকে কতটা থ্রেটের মুখে পড়তে হয়েছে? দেখো, আমি যেদিন এই আজিগর কাণ্ড হয়েছিল 14ই অগস্ট গত বছর, তো তখন আমি ছিলাম চুঁচুড়োয়। সেদিন রাত্রিবেলায় আমি নেমেছিলাম এবং আমি মানুষকে, তখন একদম ইয়াং ছেলেরা আমার সামনে ছিল। আমি বলেছিলাম, দেখো, এই ইয়াং ছেলেরাই পারবে, ইয়াং মানুষ ছেলেরাই পারবে, মেয়েরাই পারবে এই রেজিমকে চেঞ্জ করতে। সেটা বাংলাদেশে হয়েছে, নেপালেও হলো, এখানেও হতে পারে, তোমরা রাস্তায় থাকো। তো আরেকটা জিনিস বলেছিলাম, দেখো, এই যারা শিল্প, সাহিত্য, নাটক, গান, কবিতা যা নিয়ে থাকুক, তার যে সত্তা, শিল্পী সত্তা, তাকে যদি এস্টাবলিশমেন্ট ভয় না পায়,
তাহলে এক অর্থে তুমি কিন্তু কিছু নও। রেজিনকে ভয় পেতে হবে। পুশকিনকে রাশিয়া ভয় পেয়েছিল, পুশকিনের জেল হয়েছিল। তা আমাদের দেশে এরকম কোথাও হয়? সুভাষ মুখার্জির জেল হয়েছিল, নজরুলের জেল হয়েছিল, আর শিল্পীদের মধ্যে আর জেল হয়েছিল আমার জানা নেই। তবে এইটা আমার কাছে একটা বার্তা যে ইয়েস, তুমি যখন করবে, যখন ছবি আঁকবে, আমাকে একটু ভোকালও হতে হবে। ইয়েস, আমার এটা স্পর্ধা, এটা আমার একটা স্পর্ধা, এবং রাজনীতির ভাষ্যে আমাকে প্রতিস্পর্ধ হওয়া। ইয়েস, আমি আছি, কিন্তু খেয়াল করো আমি কিন্তু আছি। ফলে আমার তো যা হলো, আমাকে এসে একজন বললেন, একটা নেতা মন্ত্রী করছেন, এই প্রবলবাবু এরকম কী করছেন প্রবলদা? আমি কী করলাম? এইসব ফেসবুকে ছাড়ছেন। ফেসবুকে তো সবাই ছাড়ে। তখন আমি বুঝলাম, ওহো, আরজিকর কাণ্ডে সে গোটা গোটা ভিডিওসগুলো গিয়েছিলো। আমি তো, তুমি জানো না, আমি নিজের রক্ত দিয়েও ছবি এঁকেছিলাম, কিচ্ছু না। এটা এক ধরনের মানুষকে উজ্জীবিত করে যে ইয়েস, একটা মানুষও রয়েছে তোমার পাশে যে এটা দিয়ে সম্ভব। এবং আমার কাছে প্রচুর ভলেন্টিয়াররা, মেয়েরা, ছেলেরা এসে আমরা ব্লাড করি। সেই দিয়ে 7খানা ছবি হয়েছিল, 2টো ইচ্ছাপুরে, একটা একাডেমিতে, 2টো চুঁচুড়ায়, আরও এই। তাহলে এই 7খানা ছবি আমার হয়েছিল, টোটাল আমি করতে পেরেছিলাম। এবং সেটা আমার কাছে একটা অদ্ভুত মজা যে ব্লাড দিয়ে ছবি হচ্ছে, মানে ব্লাড রং মিশিয়ে একটা দারুণ ব্যাপার। এবং এই মানুষটা দেখলো, এবং আলটিমেটলি যখন সেই রেজিমটা চেঞ্জ হয়ে গেল, এনিওয়ে যেভাবেই হোক, সেটা রাস্তা নামার একটা ফর্ম। এই যে এত লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তার কিছু পার্সেন্টেজও যদি ওই ভোটে যায়, নিশ্চয়ই গেছে, তার ফলাফল এই ভয়ঙ্কর ফলাফল। এইটা হচ্ছে, এইখানে আমার বোধহয় শিল্পী হওয়ার আমার কাছে মানে সার্থক, আমি পেরেছিলাম। আর আমার সবচেয়ে বেশি মনে হয় কি জানিস, আমার সঙ্গে যারা বেশিরভাগ সময় ছিল এই ইয়েতে, তারা কিন্তু নাট্যকর্মীরা সবচেয়ে বেশি ভোকাল, সবচেয়ে বেশি অ্যাজাইল, সবচেয়ে বেশি অ্যাক্টিভ। তার কারণ হচ্ছে তাদের বিষয়বস্তুগুলো এবং মানুষের সঙ্গে তাদের মেলামেশাটা একেবারে লিনিয়ার, সরাসরি। ফলত তারা অনেক বেশি ওপেন, অনেক বেশি কথা বলতে পারে, তাদের বডি অনেক বেশি, মানে কি বলবো, নাটকীয় হওয়াটাও একটা কায়দা। আমি সমস্ত কিছু করলাম, নাটকীয় হলো না। কী বলে, তুমি নাটক করছো? বলে নাটক করছি না, ওটা নাটক হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের গানের মতো, রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানে তুই যদি ভাবিস একটা নাটকীয়তা থাকে। ভালো গানের মধ্যে এটা কিন্তু একটা নাটকীয়। তবে দেখুন কি নাটক করছেন না, গানগুলোই এমন যে মানুষের ভেতরে ওই নাটকটা অটোমেটিক্যালি ঢুকে যাবে। একদম। তো আমার ছবির ক্ষেত্রেও তাই, আমার স্কালচারের ক্ষেত্রেও তাই, আমার চলাফেরাও তো বোধহয় সেগুলো আস্তে আস্তে আমি ইমবাইব করে ফেলছি আর কি। আমি যেরকম আমার ছবি সেরকম। আচ্ছা, এই যে এত যখন রাজনীতি নিয়ে কথা হলো এবং কীভাবে সাধারণ মানুষ সেটার পার্ট এবং শিল্পীরা কতটা সেটাকে এফেক্ট করতে পারেন, এটা নিয়েও যখন কথা হলো, একটা প্রশ্ন না করলে নয়। এই যে সোশিও পলিটিক্যাল সিনারিওটা বাংলায় চলছিল, বা এদের এখনও চলছে কিনা সেটা আমরা এই কয়েকদিনে তো বুঝতে পারবো না, আর একটু সময় গেলে বুঝতে পারবো। তাতে কি সত্যি শিল্পীদের জন্য ভোকাল হওয়ার জায়গা ছিল, নাকি তাদের ঘাড়ের ওপর একটা খাড়া ঝোলানো ছিল? শোন, শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, কবি, তাদের ঘাড়ে যদি খাড়া ঝোলানো না থাকে, তাহলে সেটা নয়। এই ঘাড়ের ওপর খাড়া ঝুলিয়ে ওই ধারালো ব্লেডের ওপর দিয়েই তাদের হাঁটতে হয়। যদি সে না হাঁটে, সে খালি ফুলের ওপর দিয়েই হাঁটে, প্লিজ, আমি তাদের কিছুই মনে করি। আচ্ছা, এবার একটু আমি পার্সোনাল প্রশ্নে আসবো। আপনার বেশ সাজগোজটা ইন্টারেস্টিং এবং অন্য রকম, এটার পেছনের রহস্যটা কি? দেখ, আমি আজকে আমি পড়িনি, আজকে তোর উত্তরীটা আমি গলায় ঝুলিয়েছি। দেখ, শিল্পীকে যদি শিল্পীর মতো দেখতে না হয়,
আমি বলছি না, তাকেও তো সেও তো নিজেকে আয়নায় দেখে, তার ইচ্ছে করে না আমি একটু তার আমার আউটফিটটা, আমার যে টোটাল অ্যাপিয়ারেন্সটা একটু ভালো হোক, হ্যাঁ, একটু সুন্দর হোক, একটু মার্জিত হোক, একটু স্মার্ট হোক। তো এইটা আর কিছু না। আর কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে যে আমাদের কালচারে তো এগুলো ছিল, যেমন আমি মালা পরি, এটা তোমরা আমার জন্য বেশি করে বলো, তার কারণটা একটা কী? কারণটা হচ্ছে আমাদের সংস্কৃতিতে মালা, ফুল এগুলো একেবারে ধার্য করা আছে। তো আমরা পরবো না, মেয়েরা তো মালা পরে, ছেলেরা বললে দোষ, কেন পরবো না? আমাদের লজ্জায় পড়ি না, আমরা লজ্জায় পড়ি না বোধ হয়। আমরা একটু মালা পরবো কেন রে ভাই? তুই জন্মবার সময় মালা পরলি, তুই বিয়ের সময় মালা পরলি, তুই রাজনীতির মঞ্চে তোকে যদি মালা না পড়ায় তোর একটু দুঃখ হবে, হ্যাঁ, মরার সময় তো মালা পরেই যাবি। তো মাঝখানের কয়েকটা দিন উৎসবে বিহারিরা তো পড়ে, বেশ পড়ে, বিয়ের সময় তো অনেকেই পড়ে। তাহলে এই যে উৎসব, শিল্পের উৎসব, বা আমি মালা পরবো না, মালা পরবো না কেন? তোমাকে একটা ছোট্ট গল্প বলে আমার বোধ হয় আজকে এপিসোড শেষ করতে হবে। গল্পটা হচ্ছে শকুন্তলা নাটকে যখন সেই আংটি পাওয়া গেল রাজার, সে তো জেলেকে ধরে নিয়ে গেল কোটাল, রাজার কাছে পেশ করলেন। কোটাল তো ভাবলেন বেশ আমি বোধহয় একটা বেশ অপরাধ ধরে এনেছি। যখন জেলে বললো দেখুন আমি এরকম মাছ ধরেছিলাম, মাছের পেট থেকে বেরিয়েছিল। ঠিক রাজা বললো আংটিটা দিই, একটা ইয়ে ছিল যে তুমি ভুলে যাবে সব কিছু, দুর্বাসার একটা অভিশাপ ছিল। আংটিটা দেখে তার মনে পড়লো, ইয়েস, এটা তুমি কীভাবে পেলে? আপনাকে তো বললাম। তারপরে তাকে অনেক উপঢৌকন দিয়ে, পুরস্কার দিয়ে রাজা ফেরত পাঠাবার পরে সেই যে জেলে জীবন, সে কি কিনেছিল জানিস বাড়ির জন্য? ফুল। এবং ফুল কিনে ও এবং কোতোয়াল দুজনে গেল থানায়। মানে কোতোয়াল বললো, এবার তুমি তো অনেক কিছু লাভ করেছো, তোমার তো অনেক কিছু জুটলো, তাই একটু পান হবে না? এবার তারা কোথায় গেল? পানশালায়। কার সঙ্গে পান করছে? কোতোয়ালের সঙ্গে জেলে। কেন? জেলেকে রাজা অ্যাকনলেজ করেছে, ইয়েস তুমি আমার আংটি ফেলে দিও, যখন জেলের পদমর্যাদা। কিন্তু তারা কিন্তু থানায় বসে মদ খায়নি, একদম। তারা কিন্তু থানা থেকে বেরিয়ে পানশালায় গিয়ে তারা পান করেছে। এই যে দেখ, পান করা, তারপরে ফুলের ইয়ে করা, একটা জেলে যদি করতে পারে, একটা ফুল নিয়ে বাড়িতে যেতে পারে, একটা আর্টিস্ট করবে না? ঠিক এই আর্টিস্টই আমার দরকার নেই, এরকম আর্টিস্ট ফুলহীন একটা আমার দরকার নেই। এতে লোকে হাসুক, ওর পাগলে অনেক রকম করে। তো এই হলো ব্যাপার, বুঝলি? আমি আমার মতো, আমি আমার কি বলে, আমার নিজের মতামতে আমি বাঁচব, আমার নিজের কন্ডিশন আমি বাঁচব, তাতে কেউ কিছু মনে করুক। আমার কাছে অজস্র যুক্তি আছে, বুঝতে পারছিস? অতএব আমার কোনো রকম আফসোস নেই। আর কিন্তু একটাই আফসোস, যে এই যে তোমরা করবে, এই যে একটা মানুষ করে, এর থেকে যে জনমানুষে যে ইয়ে আসে, যে হ্যাঁ এরকম তো করা যায়, এরকমভাবেও তো। আচ্ছা, আর্টিস্টকে কেন লোকে সেলিব্রেট করে? আর্টিস্ট একটা জিনিসই বলে, এভাবেও বাঁচা যায়, এভাবেও বাঁচা যায়। একদমই। আর এই উত্তরটার পরে বোধহয় আলাদা করে খুব কিছু উপসংহার দেওয়া যায় না, এভাবেও বাঁচা যায়, এভাবেও বাঁচা। কোথাও গিয়ে শিল্পী যে বাঁচার একটা অন্য রাস্তা দেখিয়ে দিচ্ছেন, একদম আমাদের ভোকাল হতে শেখাচ্ছেন, আমাদের সচেতন করছেন, এবং আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ভালো লাগা, আর এই সমাজে বাঁচার জন্য আমাদের যে বেসিক এটিকুয়েটসগুলো মেনটেন করতে হয়। এই যে থানার ভেতরে বসে পান্না করে বেরিয়ে
পানশালায় গিয়ে পান করা, এটা তো আমাদের সমাজের খুব বেসিক এটিকুয়েট। এই সবকটা দিক কিন্তু খুব সহজ সরলভাবে প্রবালদা তুলে ধরলেন, এবং এত সুন্দর করে এটা বলার পর খুব কিছু উপসংহার দেওয়া যায় না। আমি শেষে শুধু এটাই বলবো, তার আগে অবশ্যই প্রবালদাকে অনেক ধন্যবাদ। এক্সিবিশনের মধ্যে থেকে ধরে এনেছি, ওই এত ব্যস্ততার মধ্যে এতক্ষণ আমাদের সাথে কথা বলেছেন। আর আপনাদের জন্য শেষে এইটুকুই বলবো, এই যে কথাগুলো এতক্ষণ ধরে শিল্পী বললেন, সমাজটা আমাদের, যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা বেঁচে আছি সেটাও আমাদের, তার ভিত্তি আমরা। গদিতে যারা বসছে তাদের আমরা বসাচ্ছি, আমাদের ভোটে তারা বসছে। তাই কোথাও গিয়ে এই দেশের রাজনীতির প্রত্যেকটা পদক্ষেপের, প্রত্যেকটা সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ। তাই নিজের অধিকার বুঝে নিন, নিজের জায়গা বুঝে নিন, আর তার সঙ্গে ফুলের মতো সৌন্দর্য, ফুলের মতো সুন্দর জিনিসগুলো যেগুলো আমাদের কালচারকে প্রেজেন্ট করে, যেগুলো আমার চারপাশের ভালো বিষয়গুলোকে প্রেজেন্ট করে, সেগুলোকে বাঁচিয়ে রাখুন, সেগুলোকে নিজের সাথে রাখুন। আর অবশ্যই এই চলার পথে আমাদের সোসাইটির বেসিক এটিকেটগুলো মেনটেন করে চলুন। সবাই খুব ভালো থাকুন, খুব তাড়াতাড়ি আসছি নতুন করে গল্প নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন গ্রে জোন। নমস্কার।